আপনারা শুনছেন জিএটাই সায়েন্স। জিএটাই সায়েন্সের পডকাস্ট আলাপে স্বাগত। আজকে আমাদের আলাপের টপিক ধূমপানে কি আসলেই বিষপান। আজকের আলাপে আমাদের সাথে রয়েছেন অস্ট্রেলিয়া নিবাসী চিকিৎসক, একাডেমিশিয়ান এবং পাবলিক হেলথ সায়েন্টিস্ট ডক্টর আজিজ রহমান, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র ডক্টর আজিজ ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশের জেমস প্রি গ্র্যান্ড স্কুল থেকে পাবলিক হেলথে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড থেকে পাবলিক হেলথে পিএইচডিও সম্পন্ন করেছেন। ডক্টর আজিজ ব্র্যাক আইসিডিডিআরবি ছাড়াও অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ সম্পাদনের পর বর্তমানে ফেডারেশন ইউনিভার্সিটি অফ অস্ট্রেলিয়ায় পাবলিক হেলথের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। ডক্টর আজিজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ডক্টর আজিজ, আপনার কাছে প্রথমে প্রশ্ন হচ্ছে, আমরা কেন ধূমপান করি? স্মোকিং করার পেছনে কারণটা কি? আসলে ধূমপায়ীরা বিভিন্ন রকম কারণ বলে থাকে যে আসলে ধূমপানটা কেন করা হয়। তো অনেকের যেটা হয়, যদি আমরা সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে আসলে দুই ধরনের ডিপেন্ডেন্স কাজ করে। একটা হচ্ছে ফিজিক্যাল ডিপেন্ডেন্স, একটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স। তো ধূমপানের মধ্যে আপনারা জানেন যে নিকোটিন আছে, এটা হচ্ছে হাইলি অ্যাডিকটিভ একটা ড্রাগ। তো সেখানে যে আসক্তিটা থাকে, সেই আসক্তির জন্যই আসলে মানুষ কন্টিনিউ করে ধূমপানে। এবং তখন দেখা যায় অনেক কিছু শারীরিক কথাবার্তা বলে, যেমন অনেকেই যেটা বলে যে ফিজিক্যালি, যেটা সকালবেলা ঘুম থেকে ওঠার পর টয়লেট ক্লিয়ার হয় না, এটাই মোস্ট কমন রিজন যেটা বলে থাকে যে ধূমপান না করলে আমার সেটা হয় না। এবং আরেকটা যেটা বললাম যে ডিপেন্ডেন্সি যখন হয়ে যায়, তখন হচ্ছে এই সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সির জন্য কোনো কাজ করতে গেলে মাথা কাজ করে না, মাথা খুলে না, এই জাতীয় কজগুলোই সাধারণত ধূমপায়ীরা বলে থাকে। তো আমি বলবো যে ফিজিক্যাল ডিপেন্ডেন্স এবং সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স, এই দুইটা ডিপেন্ডেন্সের কারণেই মানুষ ধূমপান করে থাকে। ধন্যবাদ। তো ধূমপান এর ব্যাপারটা তো আসলে শুরু হতে হয় কোন একটা সময়, জীবনে কোন একটা পর্যায়ে এটা শুরু হয়। কিন্তু আসলে এই যে এক ধরনের আসক্তি বা ডিপেন্ডেন্স এর কথা যেটা আপনি বললেন, যেটাকে আমরা সোজা বাংলায় নেশা বলি, এটা আসলে কখন এই নেশাটা তৈরি হয় বা কখন আমরা বলতে পারি যে আমরা আসলে ধূমপান বা কোনো কিছুতে নেশাগ্রস্ত? এটা আসলে যেভাবে আপনি যেটা বলছেন যে শুরু হয় কিভাবে, তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে টিন এইজ যারা আছে তাদের মাঝে একটা কৌতূহল বশত তারা এই ধূমপানটা শুরু করে। বেশিরভাগ ক্ষেত্রে শুরুটা এভাবেই হয়ে থাকে। বন্ধু বান্ধব পিয়ার্স যারা আছে তাদের ইনফ্লুয়েন্স অনেক বড় কাজ করে এখানে। যদি ফ্রেন্ডসরা ধূমপান করে থাকে, তাহলে প্রথমে কিউরিওসিটি বশত শুরু করে। অনেক সময় যেটা দেখা যায়, যখন আমি একটা সোশ্যাল গ্যাদারিং এর মধ্যে আছি, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছি, তখন সবাই ধূমপান করছে, আমি করছি না। তো সেটাকে অনেক সময় ছোট হতে হয় বন্ধুদের কাছে। তো ওই কৌতূহল থেকে ধূমপানটা শুরু হয়। তো শুরু হওয়ার পরে যখন আমাদের শরীরের মধ্যে ডিপেন্ডেন্সি চলে আসে, তখন আসলে সেটা ছেড়ে দেওয়া মুশকিল হয়ে যায়। সেকেন্ড আরেকটা কাজ আছে, সেটা আরেকটা যেটা কজ বলতে পারি, সেটা হচ্ছে যে প্যারেন্টস অথবা যেই এনভায়রনমেন্টে আমরা থাকি, সেই এনভায়রনমেন্ট অনেক বড় ইনফ্লুয়েন্স করে। যদি প্যারেন্টসরা ধূমপান করে থাকে, সেটা অবশ্যই বাচ্চাদের মধ্যে অনেক বড় একটা ইফেক্ট পড়ে। এবং তারা ছোট বয়স থেকে সেই কিউরিওসিটি থেকে শুরু করে যখন দেখে যে আমার বাসার মধ্যে আমার প্যারেন্টসরা ধূমপান করছে, সো আমিও ধূমপান করতে পারি, এই জাতীয় একটা কৌতূহল থেকেই ধূমপানটা শুরু হয় এবং তারপরে আসলে ডিপেন্ডেন্সিটা ক্রিয়েট হয়। আচ্ছা, আমরা আসলে যখন বলি যে আমরা ধূমপান করছি, ধোঁয়াটা আসলে নিচ্ছি, এই যে ধূমপান করা বা ধোঁয়াটা শরীরের মধ্যে নেওয়ার মধ্যে ব্যাপারটা আসলে কি? কেন আমরা এই কাজটা করে থাকি বা এটা আসলে কিভাবে এই জিনিসটা আমাদেরকে নেশার উদ্বেগ করে? ধূমপানটা আসলে যেটা বলছিলাম যে নিকোটিন যেটা থাকে শরীরের মধ্যে, যখন আমরা ধূমপান করি, সিগারেট যখন খাই, তখন এই নিকোটিনটা আমাদের ব্লাডের মধ্যে একটা উদ্দীপনা তৈরি করে। ব্লাড থেকে সেই, আমি যে সহজ বাংলায় বলি, যে ব্লাড থেকে একটা কেমিক্যাল ব্রেনে স্টিমুলেশন দেয়। সেই স্টিমুলেশনের কারণেই তখন হচ্ছে যে আমরা ধূমপানটা করি এবং সেটাকে ছাড়তে পারি না। ডিপেন্ডেন্সিটা ওইভাবেই ডেভেলপ হয় আস্তে আস্তে। ঠিক সেই নিকোটিনটাই আমাদের শরীরের মধ্যে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে যে ইফেক্টটা ফেলে এবং যে ডিপেন্ডেন্সিটা তৈরি হয়, ওই ধূমপান যখন ছাড়ার চিন্তা করা হয়, তখন কিন্তু ওই জিনিসটাকেই আমরা ধূমপায়ী থেকে বলার চেষ্টা করি যে তার শরীরে কিভাবে ডিপেন্ডেন্সিটা তৈরি হয়েছে, সেটাকে কিভাবে আসলে ছাড়াতে হবে। ওই নিকোটিনের ইফেক্টটাই আমাদের ব্রেনের মধ্যে স্টিমুলেশন দিয়েই আমাদেরকে এটাতে আসক্ত করে রাখে।
আচ্ছা, আমরা মানে যে ধূমপান করছি আপনি বললেন নিকোটিন হচ্ছে একটা উপাদান। এছাড়া আর স্মোকিং যে আমরা করি বা ধূমপান করি কি কেমিক্যালস বা কি উপাদান এর সাথে যুক্ত থাকে? ধূমপানের মধ্যে আসলে আপনি জেনে অবাক হবেন যে ৪,০০০ এর বেশি কেমিক্যাল কম্পাউন্ড থাকে এবং সেই কেমিক্যাল কম্পাউন্ড গুলো অনেক ধরনের কম্পাউন্ডের মিক্স, যেটার মধ্যে lead, ক্রোমিয়াম এবং হাইলি কার্সিনোজেনিক উপাদান যেটা থাকে। তো সেই উপাদানগুলো প্রত্যেকেই হচ্ছে তামাকের যে পাতার থেকে, সেই পাতার মধ্যে যা থাকে, যে কনস্টিটিউয়েন্ট থাকে, তার সঙ্গে যখন ম্যানুফ্যাকচার করা হয়, সেই ম্যানুফ্যাকচারের সময় কিন্তু আরো কিছু ইনগ্রেডিয়েন্টস মিক্স করা হয়, যাতে হচ্ছে ধূমপায়ীরা এটাতে আসক্ত হয়ে থাকে। তো এই সমস্ত কেমিক্যাল কম্পাউন্ড গুলো যখন বার্ন হয়, তখন বার্ন হওয়ার পরে অনেক কম্পাউন্ড কেমিক্যাল তৈরি হয় এবং সেগুলো আমাদের শরীরের মধ্যে স্বাস্থ্যের জন্য যথেষ্ট ক্রিয়েট করে। ধন্যবাদ। আমরা সিগারেট ছাড়া ধূমপানে আর কি পদ্ধতি আছে বা কি দ্রব্য আমরা মানে ব্যবহার করে থাকি এবং এগুলোর দেহের উপর যে প্রভাব সেগুলো কি সবই একই রকম? নাকি এর কোনো আলাদা প্রভাব আছে? আসলে আমি যদি বলি যে এই তামাক জাতীয় পদার্থ ধূমপান বলি অথবা স্মোকলেস টোবাকো, সেই ২ টার ক্ষেত্রেই আমরা যদি শরীরের ইফেক্ট গুলোর কথা চিন্তা করি, স্বাস্থ্যের উপর ইফেক্ট চিন্তা করি, তাহলে বেশিরভাগ রোগের কথা আমরা যেগুলো জানি সেগুলো কিন্তু এই তামাক জাতীয় পদার্থের সাথে সম্পর্কিত আছে। বিশেষ করে আমরা যেটা বলি নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, আমাদের হার্ট ডিজিজ, লাং ডিজিজ, ক্যান্সার, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, এই সবগুলোই কিন্তু ধূমপানের সাথে জড়িত। এবং এখানে আমরা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ স্মোকিং আর একটা হচ্ছে প্যাসিভ স্মোকিং। অ্যাক্টিভ স্মোকিং হচ্ছে যে আমি ধূমপান করছি, সো আমার শরীরের মধ্যে কি ইফেক্ট হবে সেটা যদি আমরা দেখি, আমাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যত রকম অসুখগুলো আছে, বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজ, আমাদের ভাস্কুলার ডিজিজ, এই জিনিসগুলো কিন্তু ধূমপানের জন্য হচ্ছে, যেটা হচ্ছে আমি ডিরেক্টলি এফেক্টেড হচ্ছি, যেটাকে আমরা অ্যাক্টিভ স্মোকিং এর ইফেক্ট বলি। আরেকটা হচ্ছে প্যাসিভ স্মোকিং এর ইফেক্ট, যেটা হচ্ছে আমি ধূমপান করছি, আমার পাশে যে অধূমপায়ী মানুষটি দাঁড়িয়ে আছে, সে যখন আমার ধূমপান থেকে এফেক্টেড হচ্ছে, যেটাকে আমরা প্যাসিভ স্মোকিং এর ইফেক্ট বলে থাকি, সেই ইফেক্টের ফলেও কিন্তু এখন স্টাবলিশ অ্যাসোসিয়েশন পাওয়া গিয়েছে যে ক্যান্সারের থেকে শুরু করে কার্ডিওভাস্কুলার ডিজিজ, লাং ডিজিজ, যেগুলো ধূমপায়ীদের মধ্যে অ্যাক্টিভ স্মোকিং এর ফলে স্বাস্থ্যের ইফেক্ট যেগুলো দেখা যাচ্ছে, প্যাসিভ স্মোকিং এর ফলে কিন্তু সাধারণত সিমিলার ইফেক্টই এখন পর্যন্ত গবেষণায় দেখা যাচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে থার্ড হ্যান্ড স্মোকিং, যেটাকে প্যাসিভ স্মোকিং আরেকটা নাম হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্মোকিং, আর আরেকটা হচ্ছে থার্ড হ্যান্ড স্মোকিং। ধূমপায়ীরা যখন এক জায়গায় ধূমপান করলো, কোন একটা রুমের ভিতরে ধূমপান করার পরে যখন সে চলে গেল, তখন কিন্তু সেই রুমের মধ্যে যদি একজন অধমপায়ী মানুষ ঢুকে, তাহলে কিন্তু সেই রুমের মধ্যে সেই ধূমপানের স্মেলটা কিন্তু পাওয়া যায়। অথবা অফিসের মধ্যে যখন হচ্ছে যারা ধূমপায়ী, তারা ধূমপান করতে বাইরে চলে গেল, বাইরে থেকে আসার পরেও সে যখন অফিসে ঢুকে, তখন কিন্তু তার শরীর থেকে আমরা ধূমপানের সেই স্মেলটা পেয়ে থাকি। তো সেই থার্ড হ্যান্ড স্মোকিং নিয়ে এখন কাজ হচ্ছে, সেখানে গবেষণা হচ্ছে যে সেই থার্ড হ্যান্ড স্মোকিং কি কোনো এফেক্ট করে কিনা। সেই রুমের মধ্যে যে ধূমপানটা করে গেল, সেই রুমে ঢুকার যে মানুষরা ঢুকবে, কারণ ধূমপান করার ফলে যেটা হয় যে একটা কেমিক্যাল কম্পাউন্ড তৈরি হয় সারফেসের মধ্যে থেকে যায়, এবং সেটা হচ্ছে একটা প্রলং সময়ের জন্য থেকে যায়, ইভেন ফর মান্থস। তো এই ইফেক্টটা কি আমাদের, এবং সেটা সবচেয়ে ডেঞ্জারাস যেটা, সেই কেমিক্যাল কম্পাউন্ড গুলো কিন্তু স্কিন দিয়ে অ্যাবজর্ব হতে পারে। তো এই ইফেক্টটা কি আসলে শরীরের উপর কতটা ইফেক্ট ফেলছে, সেটা নিয়ে এখন কাজ হচ্ছে। তো এই জন্য কনসার্ন যেটা, সেটা হচ্ছে অ্যাক্টিভ স্মোকিং, প্যাসিভ স্মোকিং, থার্ড হ্যান্ড স্মোকিং, সবগুলোর ক্ষেত্রেই কিন্তু শরীরের মধ্যে এমন কোনো এভিডেন্স এখন পর্যন্ত পাওয়া যায়নি যেটাতে হচ্ছে শরীরের উপকার হচ্ছে। অপকার ছাড়া এবং স্বাস্থ্যের ক্ষতি হওয়া ছাড়া এখন পর্যন্ত কোনো এভিডেন্স পাওয়া যায়নি, যেখানে যেটা হচ্ছে ধূমপায়ীরা বলে থাকে যে তাদের সেই ডিপেন্ডেন্সির ফলে এটা লাভ হচ্ছে, এটা লাভ হচ্ছে, এরকম কিন্তু কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তো সবগুলোই কিন্তু আমাদের স্বাস্থ্যের প্রতি ক্ষতিকর দিকগুলোই প্রমাণিত হয়েছে বারবার। আচ্ছা, আমরা এই যে ধূমপানের অল্টারনেট হিসেবে পৃথিবীতে বিভিন্ন ধরনের পদ্ধতি আবিষ্কার হয়েছে বা আমরা দেখেছি, যেমন ইউরোপে, বিশেষ করে উত্তর ইউরোপের দেশগুলোতে নিকোটিন প্যাচ এগুলো ব্যবহার করা হয়। এই ব্যাপারটা আসলে কি? এটা কি আসলেই ধূমপানের বিকল্প হিসেবে কাজ করে? এখানে আসলে ধূমপান বলতে আমরা যেহেতু শুধুমাত্র সিগারেটকেই বুঝি, কিন্তু আসলে সিগারেটের ছাড়াও অনেক রকম ধূমপান আছে, যেটা আমরা যদি দেখি সমস্ত বিশ্বের মধ্যে, বিশেষ করে সাউথ এশিয়ার মধ্যে, যেটা হচ্ছে যে ডিরেক্ট টোবাকো লিভসটাকে রোল করে যেটা ইউজ করা হয়, যেটাকে আমরা বিড়ি বলি, সেটা কিন্তু যথেষ্ট প্রচলিত। এছাড়া অন্যান্য দেশের যেটা ইউজ করা হয়, সিগার আছে, ওয়াটার পাইপ, হুকা, সীসা, সেগুলোর মধ্যে কিন্তু নিকোটিন থাকে। সো ধূমপান কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, যদিও সিগারেটের কথা বলা হয়, কিন্তু এছাড়া অন্যান্য প্রোডাক্টও কিন্তু এটার মধ্যে আছে। এখন আপনি যেটা বলছিলেন যে নিকোটিন প্যাচ, তো তার আগে আমি আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে স্মোকলেস টোবাকো বা চিউইং টোবাকো। তো সেটাও কিন্তু সারা
সারা বিশ্বের মধ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ধূমপানের পাশাপাশি, যেটা আমরা তামাক জাতীয় দ্রব্যের মধ্যেই পড়ে। আপনি যেটা বলছেন সুইডেন, নরওয়ে, তারা কিন্তু স্নুজ, স্নাফ এই জাতীয় জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে বহুল প্রচলিত, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিগারেটের থেকেও তারা এই স্মোকলেস টোবাকো গুলো বেশি ইউজ করে। আমাদের সাউথ এশিয়ান কনটেক্সটে যদি আমরা বলি তাহলে হচ্ছে জর্দা, সাদা পাতা, গুল, খৈনি এই জাতীয় জিনিসপত্রগুলো স্মোকলেস টোবাকো হিসেবে ইউজ করা হয়। যেটা হয় অনেক সময় ধূমপান সাথে এই স্মোকলেস টোবাকো তারা একসঙ্গে দুটাই ইউজ করে, যেটার ক্ষেত্রে কম্বাইন্ড ইফেক্টটা হেলথের উপর কিন্তু অনেক বেশি হয়। আচ্ছা, তো আপনি যে বিভিন্ন সিগারেটের অল্টারনেটিভ হিসাবে বিভিন্ন দেশে এবং বিভিন্ন সংস্কৃতিতে এবং বিভিন্ন জিওগ্রাফিতে যে উদাহরণগুলো দিলেন, যেমন হুক্কা হতে পারে, সীসা হতে পারে, এবং বিভিন্ন দেশে বিশেষ করে বাংলাদেশেও তরুণ সমাজের, যুবক সমাজের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে সীসা বার বা বিভিন্ন ধরনের বারও দেখা যাচ্ছে। এবং আমি জানি না কতটুকু এটা আইনগতভাবে রেস্ট্রিক্টেড, বাট বিভিন্ন দেশে এলাকা ভিত্তিক বা রাস্তার পাশেও ছোট ছোট জায়গাতেও বেশ জনপ্রিয়। এটার ক্ষতিকর ব্যাপারটা আসলে কি, বা এটা কি আদৌ মানে সিগারেট ব্যবহার করার মতো ততটা ক্ষতিকর? এখন এটা নিয়ে আসলে যদিও টোবাকো কোম্পানি বা ম্যানুফ্যাকচারার বিভিন্ন রকম মিসলিডিং ইনফরমেশন দিয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা যেটা দেখা গিয়েছে, এই যে সীসা বা হুকা যেটা ইউজ করা হয় সেটার মধ্যে কিন্তু নিকোটিন কম্পাউন্ড থাকে। যদিও এখানে বলা হয় বিভিন্ন রকম ফ্লেভার থাকে, অ্যাপেল, চেরি, বিভিন্ন রকম ফ্লেভার বলা হয়, কিন্তু আসলে এভিডেন্স গুলো কিন্তু বলছে যে সেটার মধ্যে নিকোটিন থাকে, এবং সেটা যেটা হয় যে যখন কেউ এই জিনিসটাকে কৌতূহলবশত শুরু করে তখনই কিন্তু তাদের ক্ষেত্রে সিগারেটটা যদি তারা না ধূমপান করে থাকে আগে, তারা কিন্তু কিউরিওসিটি বশত এই ধূমপানের পরেই তারা হচ্ছে সিগারেটে আসক্ত হওয়ার সম্ভাবনা আছে, এবং এটা প্রমাণ পাওয়া গিয়েছে। তো অধূমপায়ীরা যারা যেটা আপনি বলছিলেন যে এখন নতুন একটা ক্রেজ, একটা ট্রেন্ড যে বিভিন্ন সীসা বারে তারা ইউজুয়ালি যেটা করছে, যে এখনকার ট্রেন্ড, এখন আমরা সীসা পান করি বা ধূমপান করি। সিগারেটের স্মোকিং এর যেটা কথা আমি বলছিলাম সেটাও কিন্তু এভাবেই শুরু হয়, কৌতূহল বশত, আচ্ছা ঠিক আছে আমি শুরু করলাম, তারপরেই কিন্তু আস্তে আস্তে ডিপেন্ডেন্সিটা চলে আসে। তো ডেঞ্জারাস যেটা সেটা হচ্ছে এখানে আমাদের লিগ্যাল অ্যাকশন হয়তো পলিসিতে থাকলেও সেভাবে নেওয়া হয় না, যেখানে একটা গ্যাপ আছে পলিসির ক্ষেত্রে, পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। এখানেও এই যে আমাদের লাংস যেটা আছে, আমাদের ফুসফুসের একমাত্র হেলদি যে এয়ারটা নিতে পারে সেটা হচ্ছে ক্লিন এয়ার। এখানে এটার মধ্যে কোনো কনফিউশন নেই। সো আমি যখন এই ক্লিন এয়ার ছাড়া অন্যান্য কোনো ধূমপানই আমার ফুসফুসে নিব, ডেফিনেটলি ইট হ্যাজ এন ইফেক্ট অন দ্য লাংস। তো আমাদেরকে যদি আমরা সাদামাটা কথায় চিন্তা করি তাহলে হচ্ছে আমরা পরিষ্কার বাতাসই শুধুমাত্র আমরা ইনহেল করতে পারবো। এছাড়া অন্যান্য আমি ফ্লেভার জাতীয় সাবস্টেন্স হোক অথবা নিকোটিন সহ সাবস্টেন্স হোক, এই সীসার মাধ্যমে, হুকার মাধ্যমে, সেটা আমার লাংস এর মধ্যে ডেফিনেটলি একটা এফেক্ট ফেলবে। আচ্ছা, তো এবার আসি যে ধূমপানের কুফল আমরা সবাই জানি। জনপ্রিয় কথা হচ্ছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ধূমপান ক্যান্সারের কারণ। এবং আমরা অনেক ধূমপায়ীও দেখেছি যে দীর্ঘদিন বেঁচে আছেন, স্বাভাবিক মৃত্যু হয়তো হয়েছে, 70-80 বছর বেঁচে আছেন, স্বাভাবিক মৃত্যু হয়েছে। আবার অনেক অধূমপায়ী আছেন যাদের হয়তো খুব কম বয়সে দেখা গেছে ক্যান্সার হচ্ছে, লাং ক্যান্সার। তো আসলে বৈজ্ঞানিকভাবে যে ধূমপানের সাথে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটুকু? মানে এটা কি একটা রিস্ক, না এটা ধূমপান করলে ক্যান্সার হবেই, হাই রিস্ক? এগুলোর মধ্যে আসলে বৈজ্ঞানিক ভিত্তি বা সম্পর্ক কতটুকু? এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ এই প্রশ্নটা আসলে ধূমপায়ীরা সবসময় করে থাকেন, যে শরীরের মধ্যে ধূমপানের ফলে কি ক্ষতিকর প্রভাব আছে তারা কিন্তু খুব ভালো মতোই জানেন, এবং গবেষণা কিন্তু সবসময় দেখা গিয়েছে যে স্মোকাররা হেলথ ইফেক্ট সম্বন্ধে খুব ভালো মতোই অ্যাওয়্যার তারা, কিন্তু তারপর তারা অ্যাকশনটা নিচ্ছে কিনা ধূমপান ছাড়ার জন্য সেটা কিন্তু ডিপেন্ড করে বিভিন্ন ফ্যাক্টরের উপর। এখন আপনি যেটা বলছিলেন যে ধূমপানের সাথে এই যে রোগের কথা, যেটা আমরা বিশেষ করে ক্যান্সারের কথা খুবই প্রচলিত, যে ধূমপান করলে ক্যান্সার হয়, লাং ক্যান্সার হয়, কিন্তু মানুষ কিন্তু ধূমপানের ফলে যে হার্টের অসুখ হতে পারে সেই অ্যাওয়ারনেসটা কিন্তু এখন পর্যন্ত খুব কম। ধূমপায়ীদের মধ্যে শুধুমাত্র মনে হয় যে তারা ক্যান্সারটাই একমাত্র কারণ, এবং এটাও গবেষণায় দেখা গেছে কনসিস্টেন্টলি যে তারা ক্যান্সারটাকেই জানে যে একমাত্র কারণ হিসেবে, কিন্তু অন্যান্য যে শরীরের মধ্যে যে এফেক্ট গুলো হচ্ছে সেগুলো সম্বন্ধে তারা খুব একটা বেশি জানে না। এখন আমরা যখন একটা বলি যে এক রিস্ক ফ্যাক্টর, যখন আমরা বলে থাকি যে এটা করলে আমার রোগ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, আমরা কিন্তু সাধারণত বলে থাকি যে ধূমপান করলে এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি অধূমপায়ীর তুলনায়। যখন আমরা এই স্টেটমেন্টটা দিই বিভিন্ন ডাটার ভিত্তিতে, তখন আমরা যে ডাটাকে ইন্টারপ্রেট করি সেই ডাটার স্ট্রেংথের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে এটা কতটুকু, যেটাকে বলা হয় কজ, এটা কি কজ কিনা, যে এটার কারণে এটা হবেই কিনা, আপনি যেটা বলছিলেন, যেটাকে আমরা রিস্ক ফ্যাক্টর সাধারণত বলে থাকি যে এটা করলে এটা হবে, হওয়ার সম্ভাবনা বেশি,
কিন্তু যখন সেই স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশনটা খুবই স্ট্রং থাকে, তখন কিন্তু এটা একটা এলিমেন্ট যেটাকে আমরা বলতে পারি এটা একটা কজ। সো স্মোকিং এবং লাং ক্যান্সারের মধ্যে সম্পর্কটা এতটাই প্রবল যে এটাকে আসলে রিস্ক ফ্যাক্টর না, এটাকে কজই বলা হয়, যে জন্য বলে স্মোকিং কজেস লাং ক্যান্সার। তো এটা কিন্তু এখন পর্যন্ত গবেষণায় কোনো কন্ট্রোভার্সি পাওয়া যায়নি যে কোনো দেশে গবেষণা বা কোনো পপুলেশনের গবেষণা দেখা গিয়েছে যে না, স্মোকিং যারা করেছে এবং লাং ক্যান্সার যে রিলেশনশিপ সেখানে সেটা হয়নি। এখন আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, অনেকের যেটা স্মোকিং করে কিন্তু তারা কোনো কিছুই লাং ক্যান্সার হয়নি, তারা স্বাভাবিক মৃত্যুবরণ করলো, অথবা অধূমপায়ী যারা তারা লাং ক্যান্সার হলো, সেটা হতে পারে। কারণ এখানে 100% পপুলেশনের মধ্যে এটাকে বলা হয় না যে 100% পপুলেশনের মধ্যে হলে এটা একটা রিস্ক ফ্যাক্টর অথবা এটা একটা কজ। তবে খেয়াল রাখতে হবে যে যদি আমরা বলি যে ধূমপায়ী এবং অধূমপায়ী এই দুই গ্রুপকে তুলনা করে ধূমপায়ীদের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 80% বেশি, তাহলে এই 80% এর মধ্যে যার ক্যান্সারটা হলো তার ক্ষেত্রে কিন্তু সেটা 100%। আমরা যদিও ক্যালকুলেশনে বলি বাকি 20% এর মধ্যে লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু যে 80% যে আছে সেই 80% কে সেটা আমরা জানি না, এবং যে 80% আছে সেই 80% এর মধ্যে যার হলো তার ক্ষেত্রে কিন্তু এটা 100%। সো সেখানে কিন্তু এই 80% ক্যালকুলেশনটা কাজ করে না। তো এই জন্য আমি বলবো যে ধূমপানের সাথে লাং ক্যান্সার, হার্ট ডিজিজ, অন্যান্য ব্লাড ভেসেল যে ডিজিজ গুলো আছে সেগুলো সন্দেহাতীত ভাবে প্রমাণিত। এটার অবশ্যই এই ইফেক্টটা আমাদের ফেলে, কিন্তু মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ইমিডিয়েটলি ইফেক্টটা দেখতে পাই। আমাদের যত রকম নন কমিউনিকেবল ডিজিজ গুলো আছে সেগুলো ইফেক্ট গুলো দেখতে একটা লম্বা সময় অপেক্ষা করতে হয়। ধরুন লাং ক্যান্সার কথা যদি বলিস, তাহলে আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে 20 থেকে 30 বছর সেই লাং ক্যান্সার ডেভেলপ করার জন্য। তো সেই ইফেক্টটা যেহেতু ইমিডিয়েট না, আমরা যদি এখন করোনা ভাইরাসের কথা বলি সেই ইফেক্ট ইমিডিয়েট, তো আমরা ইমিডিয়েটলি ইফেক্টটা দেখতে পাচ্ছি। কিন্তু এই ধূমপান ইফেক্টটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী ইফেক্ট। এই জন্যই অনেক ক্ষেত্রে মোটিভেশনটা কম থাকে যে না, আমার মধ্যে হয়তো বা সেই ইফেক্টটা হবে না। কিন্তু আসলে যখন ইফেক্ট হয় তখন কিন্তু ইটস টু লেট সেটাকে শুধরানো। আরেকটা প্রশ্ন খুব কমন যে আসলে ধূমপান বা সিগারেট এটা কি মাদক? যেমন আমরা মদ্যপান অথবা অন্যান্য বিভিন্ন মাদক দ্রব্য আছে যেটা ব্যবহারে কিছু লিগ্যাল কমপ্লিকেশন আছে। যেমন ধরেন যে কোনো একটা মাত্রায় মদ্যপান করলে আপনি গাড়ি চালাতে পারবেন না। গাড়ি চালানোর নিষেধ আছে বা বিভিন্ন জায়গায় এই ধরনের মাদক নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। তো ধূমপানের ক্ষেত্রে তো আমরা সেটা দেখি না। আমরা তো সামাজিকভাবে পাবলিক প্লেসে ধূমপান করতে দেখি মানুষকে। গাড়ি চালাতে ধূমপান করতে দেখি। তো ধূমপান কি আসলে এক ধরনের মাদক নাকি এটা মানে এটা আসলে কি? এটা একটা ভালো কথা বলেছেন। এখানে আমি তাহলে একটু ইতিহাসের কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আ ধূমপান যে আসলে একটা আসক্তি তৈরি করে, এই অ্যাডিকশন এর কথা, যে মাদকের ক্ষেত্রেও তো আসক্তি তৈরি। তাহলে এই আসক্তির কথা প্রসঙ্গে যদি আমি আসি, বিজ্ঞানীরা যখন জানতে পেরেছে যে আসলে স্মোকিং একটা অ্যাডিকটিভ সাবস্টেন্স, সেটা কিন্তু জানতে পেরেছে তারা ৮০ দশকে। কিন্তু ৯০ দশকে যখন এই টোবাকো কোম্পানিগুলোর এগেইনস্টে আমেরিকাতে সু করা হলো। তো সু করার পরে একটা ডিসিশন আসলো যে তাদের টোবাকোর ডকুমেন্টস গুলো আছে, তাদের যে কোম্পানির ডকুমেন্টস গুলো আছে সেগুলোকে তারা ওপেনলি পাবলিকলি অ্যাভেলেবল করতে হবে যেন পাবলিকলি সেগুলো অ্যাক্সেস করতে পারে। তো যখন সেই ডকুমেন্টস গুলো অ্যাক্সেস করা গেল তখন সায়েন্টিস্টরা যেটা দেখতে পারলো সেটা হচ্ছে যে টোবাকো কোম্পানির যে সায়েন্টিস্টরা আছে তারা হচ্ছে 1960s এ তারা জানতো যে নিকোটিন একটা অ্যাডিকটিভ সাবস্টেন্স, এবং সেই ডকুমেন্টস এর নথিভুক্ত আছে যে এই যে নিকোটিন যে অ্যাডিকটিভ সাবস্টেন্স তারা কিন্তু জানতো, এবং জেনেই কিন্তু তারা তাদের মার্কেটিং এর সেই স্ট্র্যাটেজিটা সেভাবে সাজাতো। যখন এই জিনিসগুলা ওপেন হওয়ার পরে কিন্তু এটা নিয়ে বিশেষ করে ক্যালিফোর্নিয়াতে দীর্ঘ সময় থেকে এটা নিয়ে কেস চলার ফলে যেটা হয়েছে যে আমেরিকার সবচেয়ে বড় যে টোবাকো কোম্পানি গুলো আছে, ফিলিপ মরিস থেকে শুরু করে বড় বড় যে টোবাকো কোম্পানি, তো তাদেরকে যখন জাজের সামনে আনা হওয়ার পরে কিন্তু যখন তাদেরকে বিভিন্ন জেরা করা হলো তখন কিন্তু তারা অকপটে এটাকে অস্বীকার করলো, এবং তারা কিন্তু জাজের সামনে ওথ নিয়েই তারা বলল যে নিকোটিন অ্যাডিকটিভ সাবস্টেন্স না, অথচ তারা যে বলেছে এবং যে ডকুমেন্টস আছে সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট। তো এই জন্য যেটা বলছি যে নিকোটিন ইজ হাইলি অ্যাডিকটিভ ড্রাগ, এবং সাইন্টিফিক এভিডেন্স এটা দেখা যাচ্ছে এই নিকোটিনের অ্যাডিকশনটা ইভেন ওপিওয়েড, আমরা মরফিনের কথা বলি, অ্যাডিকশনের কথা বলি, হিরোইনের কথা বলি, অ্যালকোহল তো আরো পরে, সবচেয়ে বেশি অ্যাডিকটিভনেস যেটার মধ্যে আছে সেটা হচ্ছে নিকোটিন, এবং সেই নিকোটিনটা কিন্তু সিগারেটের মধ্যে আছে। এখানে কোনো সন্দেহ নেই যে নিকোটিনে আসক্তি অথবা সিগারেট আসক্তি হওয়ার এই ডিপেন্ডেন্সিটা অ্যালকোহলের তুলনায় বেশি। এখন আপনি যেটা বলছিলেন যে আসলে এই আসক্তির সাথে কিছু রুলস এর যেমন গাড়ির মধ্যে ধূমপান করা যাবে কি যাবে না, এটা কিন্তু কান্ট্রি ওয়াইজ ডিফার করে। যেমন অস্ট্রেলিয়ার মধ্যে সেই রুলসটা আছে যে গাড়ির মধ্যে যদি
বাচ্চা থাকে তাহলে ধূমপান করতে পারবে না। অনেক দেশে হয়তো এই রুলসটা আছে। সরি, আমি আসলে ইন্টারাপ্ট করছি না। আমি আসলে গাড়ির মধ্যে কথাটা বলিনি। আমি বলছি যে একজন ধূমপায়ী ব্যক্তি ধূমপান করতে, করতে গাড়ি চালাতে পারেন। কিন্তু একজন হয়তো মদ্যপান করে গাড়ি চালানোর উনার রাইটটা থাকে না। সেটা মিন করছিলাম আমি। তো এখানে আসলে যেটা হচ্ছে যে পলিসি এবং পলিসি ইমপ্লিমেন্টেশন এটা যেমন একটা বিষয়, এটা অবশ্যই একটা বিষয় আছে। যেমন বাংলাদেশের কথা যদি আমি বলতে চাই যে পাবলিক প্লেসে অনেক ক্ষেত্রেই যেমন ধূমপান করা যাবে না, কিন্তু সেটাকে হয়তো কেউ মানে না, কারণ হচ্ছে সেই পেনাল্টির পরিমাণটা খুব কম। ঠিক অপোজিট ভাবে অস্ট্রেলিয়ার মতো জায়গায় আমি যদি একটা এক্সাম্পল বলি, যে আমি যখন অস্ট্রেলিয়াতে এই বিষয়ে দেখার চেষ্টা করলাম, যে অস্ট্রেলিয়া টোবাকো কন্ট্রোলের দিক থেকে আমি বলবো সারা বিশ্বের মধ্যে অনেক অগ্রণী ভূমিকা পালন করেছে, কিন্তু তাদের মধ্যেও যেটা আমি দেখেছি যে যেসব প্লেসে স্মোকিং করা যাবে না, বিশেষ করে হসপিটালের মধ্যে যেখানে স্মোকিং করা অ্যালাউড না এবং ইভেন বাউন্ডারির মধ্যে স্মোকিং করা যাবে না, কিন্তু সেখানেও কিন্তু দেখা যায় যে পেশেন্টসরা, হেলথ কেয়ার প্রোভাইডার তারা কিন্তু সেখানে সেই ইভেন সেই সাইনের নিচে দাঁড়িয়ে স্মোকিং করছে। তো এখানে কিন্তু পলিসি উন্নত বিশ্ব অথবা অনুন্নত বিশ্ব যেখানেই হোক পলিসি আছে, কিন্তু আসলে ইমপ্লিমেন্টেশনটা সেভাবে হয় না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সেকেন্ড আরেকটা যেটা বলছেন যে সোশ্যালি যেটা এটা একসেপ্টেবল কিনা, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। যেমন আমি বলি বাংলাদেশে যেমন মদ্যপানটা সোশ্যালি একসেপ্টেবল না, আবার উন্নত দেশে কিন্তু মদ্যপানটা সোশ্যালি একসেপ্টেবল। এখন যেটা মদ্যপানকে নিয়ে তারা যে কাজগুলো করছে যে সোশ্যালি যেন এটা আনএক্সেপ্টেবল হয়, এই জন্য তারা ছোট বয়সে থেকে ইয়াং এজের পপুলেশনদের কিন্তু তারা ট্রেন আপ করছে যেন মদ্যপানটাকে সোশ্যালি আনএক্সেপ্টেবল করা হয়। ঠিক একইভাবে যদি আমরা ধূমপানের ক্ষেত্রে আমরা সেটা করতে পারি যে সোশ্যালি আনএক্সেপ্টেবল এটাকে করা হয়, তাহলে কিন্তু এটা একটা সোসাইটির দিক থেকে বা কমিউনিটি একটা এফোর্ট হতে পারে এই ধূমপানটাকে কমানোর জন্য। যেমন বড় বড় যে কাজগুলো করা হচ্ছে ধূমপান কমানোর জন্য, যেমন ট্যাক্স বাড়ানো হচ্ছে, প্রাইস বাড়ানো হচ্ছে, স্মোক ফ্রি প্লেস করা হচ্ছে, এগুলো কিন্তু করা হচ্ছে যে যেন ধূমপানটা কমে যায় সমষ্টিগত ভাবে। তো সামাজিক ভাবে কিন্তু আপনি যেটা বলছেন সেটা কিন্তু একটা বড় ভূমিকা আছে যে সবাই যদি সেই এফোর্টটা দেয় তাহলে কিন্তু ধূমপানটাকে কমানো সম্ভব। তো এবার সম্পর্ক প্রশ্ন করছি মাদকের বিষয়ে। আপনি বললেন আসক্তির কথা, যে এক ধরনের অ্যাডিকশন। মাদকের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যেটা আমাদের ব্রেনে বা আমাদের চিন্তা শক্তিতে একটা বড় প্রভাব ফেলে, যেটা আমাদের নরমাল যে সাধারণ চিন্তা শক্তিতে ব্যাঘাত ঘটায়। ধূমপানের বা নিকোটিনের আসক্তির ব্যাপারটা কতটুক, এবং মানে সেটা আমার শরীর চাচ্ছে, অভাব বোধ করছি, নাকি নিকোটিন আমাদের সাইকোলজিক্যাল বা আমাদের সিদ্ধান্ত গ্রহণ বা আমাদের ব্রেনের নরমাল ফাংশনে ব্যাহত ঘটায়, যেমন অ্যালকোহল বা অন্যান্য কেমিক্যাল সাবস্টেন্সেস যেমন করে, সেই ধরনের প্রভাব কি নিকোটিনের আছে? আমার এ বিষয়ে যথেষ্ট নলেজ নেই, তবে আমি যেটুকু বলতে পারি সেটা হচ্ছে যে নিকোটিন ডেফিনেটলি একটা আসক্তি তৈরি করে, এবং এই যে ডিপেন্ডেন্সির জন্যই যেটা করা হয় যে নিকোটিনের, আমরা যখন নিকোটিন প্যাচ ইউজ করতে বলি তখন কিন্তু নিকোটিনের কনসেন্ট্রেশনটাকে ব্লাডের মধ্যে বাড়ানোর মাধ্যমে কিন্তু ধীরে ধীরে তার অ্যাডিকশনটাকে বা ডিপেন্ডেন্সিটাকে কমানো হয়, সেই থিওরি থেকে কমানো হয়। তো আমার কাছে যেটা মনে হয় যে নিকোটিনের প্রাইমারি এফেক্ট সেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে নিকোটিনের ডেফিনেটলি কার্ডিওভাস্কুলার উপর ইফেক্ট আছে, যেমন হচ্ছে ব্লাড প্রেশার এটাকে রেইজ করে, অথবা সেই ফিজিক্যাল এফেক্টটা যেমন আছে, সেই ব্রেনের মধ্যে সেই কেমিক্যাল সাবস্টেন্স যেটা উদ্দীপনা তৈরি করে সেই ইফেক্টটাও আছে। সো আমি বলবো যে বোথ ইফেক্টই নিকোটিন আছে। এবার আসি ইন জেনারেল সবারই ধারণা আছে যে স্মোকিং এর ধূমপানের কুফল, বা বিভিন্ন দেশে ফিমেল পপুলেশনের মধ্যেও ধূমপান বা ধূমপান জাতীয় অন্যান্য দ্রব্যাদি ব্যবহার যথেষ্ট জনপ্রিয়। তো পুরুষ এবং মহিলার মধ্যে এই ধূমপানের কোনো আলাদা ধরনের প্রভাব কি আছে, নাকি ধূমপানের যে কুফলগুলো এটা সবার ক্ষেত্রে একই রকম? পুরুষ এবং মহিলার ক্ষেত্রে যেটা আমি বলবো যে সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী পুরুষ এবং মহিলার মধ্যে ধূমপানের প্রেভালেন্সটা কম বেশি থাকে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ বা সাউথ এশিয়ান কন্টেক্সটে মহিলাদের মধ্যে ধূমপানের প্রেভালেন্সটা কম, কিন্তু উন্নত বিশ্বে দেখা যাচ্ছে যে প্রেভালেন্সটা অনেক বেশি। যদিও এখন পর্যন্ত সারা বিশ্বের মধ্যে দেখা যায় যে পুরুষদের মধ্যে ধূমপানটা বেশি প্রেভালেন্স, কিন্তু ওমেনদের মধ্যে কম। কিন্তু তারপরও কম্পেয়ার করলে উন্নত বিশ্বে মহিলাদের মধ্যে ধূমপানের প্রেভালেন্সটা অনেক বেশি। এখন হেলথ ইফেক্টের দিক থেকে পুরুষ এবং মহিলা যেগুলো ইফেক্ট আমি বলছিলাম যে নন কমিউনিকেবল ডিজিজ ইফেক্ট, সেই ইফেক্ট গুলো ডেফিনেটলি সেম। অন টপ যেটা হয় সেটা হচ্ছে যে মহিলাদের মধ্যে বিশেষ করে যেহেতু একটা প্রেগনেন্সির বিষয় আছে, সো অফস্প্রিংদের মধ্যে সেই ইফেক্টটা কিন্তু অনেক বড়, এবং এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে যে যে মাদাররা
ধূমপান করে বিশেষ করে প্রেগনেন্ট অবস্থায় এবং তাদের কিন্তু ইফেক্টটা তার চাইল্ডের মধ্যে থাকে এবং এটা হচ্ছে যখন চাইল্ড অ্যাডাল্ট হয় ইভেন সেই অবস্থাতেও সেই ইফেক্টটা কিন্তু থাকতে পারে। সো ইটস আ লং টার্ম ইফেক্ট। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা যেটা বলছিলাম যে অ্যাক্টিভ স্মোকিং পাশাপাশি প্যাসিভ স্মোকিং এর বিষয় আছে। সো যদি মহিলারা ইভেন ধূমপান নাও করে তাদের পার্টনার যদি ধূমপান করে তাহলে কিন্তু সে প্যাসিভ স্মোকিং ইফেক্টটা থাকতে পারে এবং সেইখানে যদি মহিলা প্রেগনেন্ট হয় তাহলে কিন্তু সে প্যাসিভ স্মোকিং ইফেক্টটা সে নিজে ধূমপান করলে যেভাবে হতো প্রেগনেন্ট অবস্থাতে কিন্তু প্যাসিভ স্মোকিং এ এক্সপোজ হওয়াতে সে কিন্তু একইভাবে সে নিজে যেভাবে এফেক্টেড হবে তার অফস্প্রিং ও কিন্তু সেভাবে এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে। এবার আসি আমাদের সমকালীন পৃথিবীতে বেশ জনপ্রিয়তা লাভ করছে। বলা হয় যে ধূমপান ছেড়ে দেওয়ার জন্য বেশ কার্যকরী। একটা হচ্ছে ভেপ এবং একটি হচ্ছে ই-সিগারেট। এই ব্যাপারগুলো আসলে কি প্রথমে বুঝিয়ে বলবেন? যেটা হচ্ছে যে ইলেকট্রনিক সিগারেট যেটাকে বলা হয় বা ই সিগারেট যেটা বলা হয় সেটা আসলে একটা ব্যাটারি পাওয়ার ডিভাইস যেখানে একটা লিকুইড সলিউশন থাকে সেই লিকুইড সলিউশনটাকে যখন আমরা যখন ইনহেল করি তখন এই ব্যাটারিটা চার্জ হয় এবং চার্জ হওয়ার পরে যে কেমিক্যাল থেকে একটা ভ্যাপার তৈরি হয় এবং এই ভ্যাপারটা তৈরি হওয়ার পরে এই ভ্যাপারটাকে যখন আমরা ইনহেল করি দ্যাট গিভস এ ফিলিং যে আমি ধূমপান করছি। তো সেখান থেকেই নামটা ই-সিগারেট এবং ই-সিগারেট থেকে ধীরে, ধীরে এটাকে নামটা চেঞ্জ হয়ে তারা ভেপিং এ বলল ই-সিগারেট বলতে চাচ্ছে না তারা কারণ এটা সিগারেট না এটা একটা ভেপিং ডিভাইস। এবং তারপরে কিন্তু এখান থেকে বিভিন্ন জেনারেশনের তৈরি হলো ই-সিগারেট ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এবং এরপরে চলে গেল হিট নট বার্ন প্রোডাক্ট যেটার মধ্যে কোনো ভ্যাপার তৈরি হবে না বাট দে উইল গেট দ্য সেম ফিলিংস। সো এরকম বিভিন্ন এই জাতীয় টোবাকো যে প্রোডাক্ট গুলো সেগুলো কিন্তু খুব রিসেন্ট ইয়ারে হয়েছে এবং বিশেষ করে ইলেকট্রনিক সিগারেট যেটা দিয়ে শুরু সেটা কিন্তু 2003 সালে এক চাইনিজ সায়েন্টিস্ট কিন্তু ফার্স্ট আবিষ্কার করে এবং সেই জিনিসটা এখন সারা বিশ্বে আমি বলবো উন্নত বিশ্ব এবং অনুন্নত বিশ্ব সব জায়গাতেই এটা কিন্তু ব্যাপকভাবে ইউজ হচ্ছে এবং এটা যথেষ্ট পপুলারিটি পেয়েছে। তো এই ভেপ বা ই-সিগারেট কি আসলে এর কোনো শরীরে কোনো প্রভাব কি আছে? নাকি এটা সিগারেট খাওয়ার মতো এক ধরনের আনন্দ দিলেও আসলে এটা তেমন কোনো ক্ষতিকর প্রভাব আমাদের শরীরে নেই? আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে যে ই-সিগারেট ইউজ করার কারণ যদি দেখা হয় এবং কারা ইউজ করে, তো সেখানে দেখা যাচ্ছে যে মানুষ সাধারণত ২ টা কারণে ইউজ করে থাকে। বেশিরভাগ গবেষণা যেটা পেয়েছে সেটা একটা হচ্ছে যে কৌতূহলবশত ঠিক একইভাবে সিগারেটের মতোই যে আচ্ছা ঠিক আছে এটা একটা নতুন প্রোডাক্ট দেখি এটাকে ইউজ করে অনেকে ইউজ করছে। এবং এখানেও কিন্তু সেই সীসা, হুকার মতোই বিভিন্ন ফ্লেভারের ই-সিগারেট পাওয়া যায়। এখানে আরেকটা কথা বলে রাখি যে ই-সিগারেটের মধ্যে ২ ধরনের সলিউশন থাকে যেটা বলছেন যে সলিউশনটাকে অ্যাটমাইজ হয়ে যখন ভ্যাপার তৈরি হয় ২ ধরনের সলিউশন পাওয়া যায়। একটা হচ্ছে যে নিকোটিন সলিউশন আর একটা হচ্ছে নন নিকোটিন সলিউশন। নন নিকোটিন সলিউশন যেটা সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফ্লেভার থাকে। সেই বিভিন্ন ফ্রুট ফ্লেভার, বিভিন্ন ফ্লাওয়ার ফ্লেভার এরকম ফ্লেভার গুলো থাকে যে এটা হচ্ছে যে যথেষ্ট পপুলারিটি পেয়েছে। তো এই জিনিসটা কিন্তু ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় মিডল এইজ এবং পুরুষ যারা তারাই কিন্তু এখন পর্যন্ত গবেষণা দেখা সারা ওয়ার্ল্ডের মধ্যে তারাই কিন্তু বেশি ইউজ করে থাকে। যেটা বলছিলাম যে ২০০৩ সালে এটা আবিষ্কৃত হয়েছে তারপরে ধীরে, ধীরে সারা বিশ্বে এটা পপুলারিটি পেয়েছে। তো আমরা কিন্তু যথেষ্ট সময় পাইনি এটা লং টার্ম হেলথ ইফেক্টটা দেখার জন্য। আমি যেটা বলছিলাম যে ধূমপানের ফলে যে লাং ক্যান্সার হয় সেটা দেখার জন্য কিন্তু আমাকে ২০ থেকে ৩০ বছর অপেক্ষা করতে হবে সেই লাং ক্যান্সার ডেভেলপ করার জন্য। কিন্তু আমরা কিন্তু সেই সময়টা পাইনি ই-সিগারেটের জন্য। সো আমরা কিন্তু জানি না যে আসলে তার কোন লং টার্ম হেলথ ইফেক্ট আছে কিনা। এখন পর্যন্ত গবেষণায় যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে যে ডেফিনিটলি ই-সিগারেটের ক্ষতিকর প্রভাব নরমাল সিগারেটের ক্ষতিকর প্রভাবের তুলনায় অনেক, অনেক কম। এটা নিয়ে কিন্তু কোনো মতবিরোধ নেই। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ই-সিগারেট কিন্তু হার্মলেস না। এটারও কিন্তু একটা ইফেক্ট আছে। যেটা বলছিলাম যে শুধুমাত্র ক্লিন এয়ার দ্যাট ইস দ্য অনলি এয়ার দ্যাট উই শুড ইনহেল ফর আওয়ার লাং এন্ড দ্যাট ইস হেলথি ফর আওয়ার লাং। এনিথিং এক্সেপ্ট দ্য ক্লিন এয়ার ইট ইস নট গুড ফর আওয়ার লাংস। ই-সিগারেটের ফলে যেটা এখন পর্যন্ত গবেষণায় দেখা গিয়েছে যে এখানে রেসপিরেটরি ট্র্যাক্টে ইরিটেশন হয় এবং অনেক ক্ষেত্রে যে কেমিক্যাল কম্পাউন্ড গুলো এখানে ইউজ করা হয় সলিউশনের মধ্যে সেগুলোকে বলা হচ্ছে যে এগুলো কিছু, কিছু ক্যান্সার কজিং এজেন্ট আছে। কিন্তু খেয়াল রাখতে হবে যেটা কনসিস্টেন্ট সেটা হচ্ছে সিগারেটের মধ্যে যেমন 4000 কেমিক্যাল কম্পাউন্ড পাওয়া গিয়েছে এবং বার্নিং প্রসেসে যে কেমিক্যাল কম্পাউন্ড গুলো প্রডিউস হতো এখানে কিন্তু সেটা হচ্ছে না এবং এখানে কিন্তু কেমিক্যাল কম্পাউন্ডের বা কেমিক্যালের সংখ্যা কিন্তু অনেক কম। তো সেদিক থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে নর্মাল সিগারেটের তুলনায় এই ই সিগারেট বা ইলেকট্রনিক ডিভাইস এই জিনিসগুলো কিন্তু সেফার বাট ইট ইস নট হার্মলেস এই কথাটা মনে রাখতে হবে।
আরেকটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে এটা নিয়ে যখন কাজ শুরু হলো, তখন যখন একটা পপুলারিটি পেল, এক গ্রুপ অফ স্মোকার যেটা করলো, তারা কিন্তু এটা ইউজ করার ফলে তাদের নর্মাল সিগারেটটাকে রিডিউস করে ফেলছে এবং অনেক ক্ষেত্রেই কিন্তু তারা নর্মাল সিগারেট ছেড়ে দিতে পেরেছে। এই ফেনোমেননটা দেখার পরে কিন্তু অনেক গবেষণা এখন পর্যন্ত হয়েছে, এখনো হচ্ছে। তো লেটেস্ট যে গবেষণাটা আমরা জানি সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা সত্য যে যারা ধূমপান করছে দীর্ঘদিন থেকে এবং তারা অন্যান্য যে কনভেনশনাল মেথড গুলো আছে ধূমপান ছাড়া, সেগুলো তারা যখন ইউজ করে, সেগুলো কিছুদিন ইউজ করার পরে তারা সেটা ইউজ করে না, ডিসকন্টিনিউ করে এবং দেন দে রিল্যাপস। কিন্তু ইলেকট্রনিক সিগারেট যেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তারা যখন এটা ইউজ করছে, ইউজ করার পরে দেখা যাচ্ছে তারা কিন্তু তাদের আসলেই ধূমপানটাকে কমিয়ে ফেলতে পেরেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা ছেড়ে দিতে পারছে। এবং র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, যেটা এক্সপেরিমেন্টাল স্টাডির সবচেয়ে হাইয়েস্ট লেভেল অফ রিগর নিয়ে যে স্টাডি করা হয়, লেটেস্ট এভিডেন্স সেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, ইলেকট্রনিক সিগারেট ইজ ইফেক্টিভ ফর স্মোকিং সিজেশন। এবং এটা কিন্তু আসার কথা তাদের জন্যই যারা হচ্ছে ধূমপায়ী, অনেকদিন থেকে ধূমপান করছেন, তারা ছেড়ে দেওয়ার চেষ্টা করেছেন, কনভেনশনাল পদ্ধতিগুলো চেষ্টা করেছেন কিন্তু ছাড়তে পারছেন না, তারা কিন্তু এটার মাধ্যমে ছেড়ে দিতে পারছেন। তার মানে হচ্ছে অনেক ক্ষতিকর দিক থেকে তারা হচ্ছে কম ক্ষতিকর একটা সাবস্টেন্স ইউজ করছেন। কিন্তু বারবার আমি যেটা বলতে চাই, এটা কিন্তু হার্মলেস না, কিন্তু অবশ্যই তারা তাদের শরীরের মধ্যে যে হার্মফুল ইফেক্টটা, সেই ইফেক্ট কিন্তু কমিয়ে ফেলতে পারছেন, যেটাকে সাইন্টিফিক ভাষায় বলা হয় হার্ম রিডাকশন। এবং এই হার্ম রিডাকশন নিয়ে একটা ডিবেট আছে। পাবলিক হেলথের এক গ্রুপ অফ পিপল তারা হার্ম রিডাকশনটাকে সাপোর্ট করে, আরেক গ্রুপ অফ পিপল হার্ম রিডাকশনকে সাপোর্ট করে না। আমি ইন দ্য সেন্স আমি হার্ম রিডাকশনটাকে সাপোর্ট করি, কারণ যেই ধূমপায়ীরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছে কিন্তু ছাড়তে পারছে না তাদের ধূমপানটাকে, তারা যদি এমন একটা সাবস্টেন্স ইউজ করে তাদের অনেক ক্ষতিকর প্রভাব থেকে কম ক্ষতিকর প্রভাবে আসে, তাহলে কিন্তু নেট গেইনটা অনেক বেশি। বিশেষ করে পপুলেশন হেলথের ক্ষেত্রে এই গেইনটা কিন্তু অনেক বেশি। এই জন্য আমি বলবো যে এটা হার্ম রিডাকশন করার ক্ষেত্রে এর একটা ভালো ভূমিকা আছে। ধন্যবাদ। এই প্যান্ডেমিকের প্রথম দিকে একটা ব্যাপার উঠে এসেছিল যে ধূমপায়ীদের মধ্যে করোনা ভাইরাসের ইনফেকশনটা বেশি ছড়াচ্ছে বা এর কোনো প্রভাব আছে। ধূমপানের ফলে আমাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা কি আদৌ বেড়ে যায় বা এটা কি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত? ধন্যবাদ। করোনা ভাইরাস এবং ধূমপান নিয়ে আসলে গবেষণা হয়েছে এবং এখনো হচ্ছে। তো এখন পর্যন্ত যে এভিডেন্সটা পাওয়া গিয়েছে, সেই এভিডেন্সের ভিত্তিতে এটুকু বলতে পারি, সেটা হচ্ছে যে যাদের মধ্যে করোনা ভাইরাস হয়েছে এবং যারা ধূমপায়ী, তাদের ক্ষেত্রে সিরিয়াসনেস অফ দ্য ডিজিজ অনেক বেশি ছিল কম্পেয়ার টু অধূমপায়ী যারা করোনা ভাইরাস এফেক্টেড হয়েছে। এটা সায়েন্টিফিক্যালি প্রুভড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো ধূমপানটা কিন্তু সিরিয়াসনেস অফ করোনা ভাইরাস বাড়িয়ে দিচ্ছে। সেকেন্ড যেটা কোশ্চেন, সেটা আপনি যেটা বলছিলেন যে ধূমপানের ফলে ইনফেকশনটা বাড়ে কিনা। আমরা যদি করোনা ভাইরাসের যে প্রিভেন্টিভ মেজারটা যদি চিন্তা করি, করোনা ভাইরাসের ছড়ানোর যে জিনিসটা যদি আমরা দেখি, যে আমরা সবসময় বলছি হাতটাকে ক্লিন রাখার জন্য, বিকজ হাত থেকে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আমরা যখন হাতটাকে নাকে মুখের কাছে নিয়ে আসি, তখন কিন্তু সেই ভাইরাসটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যেতে পারে। ঠিক একইভাবে স্মোকাররা যারা, তারাও যেহেতু সেই একইভাবে হাতটাকে তাদের মুখের কাছে নিচ্ছে, তাহলে তাদের মধ্যেও ঠিক একইভাবে সেটা সম্ভব করোনা ভাইরাসটা রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যাওয়ার। এই জন্যই বলা হচ্ছে যে ধূমপায়ীদের মধ্যে করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এখন পর্যন্ত এটার কোনো কনক্লুসিভ এভিডেন্স পাওয়া যায়নি যে যারা ধূমপায়ী তাদের মধ্যে করোনা ভাইরাসটা বেশি। তবে শুধুমাত্র এটাই পাওয়া গিয়েছে, যারা করোনা ভাইরাস আক্রান্ত ধূমপান যদি করে থাকে, তাহলে তার সিরিয়াসনেস অফ ডিজিজটা অনেক বেশি থাকে এবং তাদের আউটকামটাও খারাপ। তবে যেটা বলছিলাম যে করোনা ভাইরাস হোক না হোক, ধূমপান কখনোই আমরা সবসময় যে হেলথ ইফেক্টটা আছে, যেটা করোনা ভাইরাসের চেয়ে অনেক বড় হেলথ ইফেক্ট, যেটা ডেডলি হেলথ ইফেক্ট, সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সো করোনা ভাইরাস যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রেই খুব সাধারণ মাইল্ড সর্দি কাশির সিমটম থাকে এবং সেভাবে ভালো হয়ে যায়। খুব অল্প পার্সেন্ট মানুষই কিন্তু খুব সিরিয়াস হয়ে থাকে। তো করোনা ভাইরাস নিয়ে আমাদের মধ্যে যদি আতঙ্ক কাজ করছে, তো কিন্তু করোনা ভাইরাসের চেয়ে অনেক বড় ক্ষতিকর ইফেক্ট কিন্তু ধূমপানের আছে। সবসময় ক্ষতিকর প্রভাবটা কিন্তু একই থাকছে। ডক্টর আজিজ, এবার আমাদের আলাপের শেষ প্রশ্ন। একজন ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছাড়তে চান, তার পক্ষে ধূমপান ছাড়া কি আদৌ সম্ভব? এবং যদি সম্ভব হয় তবে ধূমপান পরিত্যাগের উপায়গুলো কি কি? ধন্যবাদ। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অনেকের মধ্যে যে প্রশ্নটা থাকে, যেটা আপনি বলছিলেন যে আমি আসলে অনেকদিন থেকে ধূমপান করছি, আসলে আমি ধূমপান কি ছাড়তে পারবো কিনা, তাদের মধ্যে সেই কনফিডেন্সটা যেমন থাকে না। অনেক সময় তাদের মধ্যে সন্দেহ থাকে যে আসলে অনেকদিন থেকে ধূমপান করেছি, আমার শরীরে যে এফেক্টটা যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, আসলে সেটা কি ছাড়ার পরে কোনো
ইমপ্রুভমেন্ট হবে কিনা। তবে সায়েন্টিফিক এভিডেন্স যেটা দেখাচ্ছে স্মোকিং ছাড়ার সাথে সাথেই কিন্তু বডির মধ্যে রিপেয়ার মেকানিজমটা শুরু হয়ে যায়। আমি যদি বলি কিছু তথ্য শেয়ার করতে চাই, যেমন 8 ঘন্টার মধ্যেই আমার শরীরের মধ্যে কিন্তু অক্সিজেনের ব্লাডের মধ্যে অক্সিজেনের পরিমাণটা বেড়ে যায়। 12 ঘন্টার মধ্যে কার্বন মনোক্সাইডের পরিমাণটা ড্রপ করে নর্মাল লেভেলে। 2 থেকে 12 সপ্তাহের মধ্যে যেটা দেখা যাচ্ছে আমার সার্কুলেশন এবং লাং ফাংশন সেটা কিন্তু দুইটাই ইমপ্রুভ করা শুরু করে। এবং যেটা হয় যে 12 মাসের মধ্যে আমি যদি ধূমপানটা ছেড়ে দিই তাহলে হার্ট অ্যাটাকের রিস্কটা আমার হাফ হয়ে যায়। একজন অধূমপায়ী এবং ধূমপায়ীর মধ্যে যে হার্ট অ্যাটাকের রিস্ক সেই রিস্কটা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। তো এই যে ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু হচ্ছে, এবং এটা at any age, any stage, whoever is heavy smoker, it is never too late to quit smoking. আমি সবসময় যেটা বলি যে এটা সবসময়ই একটা ইম্পর্টেন্ট, যেই মুহূর্তে আপনি ধূমপানটা ছেড়ে দিবেন সেই মুহূর্ত থেকে কিন্তু আপনি শরীরের জন্য রিপেয়ারটা শুরু হবে। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, এই ধূমপানটা যখন ইফেক্টটা হচ্ছে এখানে কিন্তু আরেকটা জিনিস চিন্তা করতে হবে, মানুষ সামাজিক জীব, আমাদের প্রত্যেকেই যারা ধূমপায়ী তাদেরও পরিবার আছে, তাদেরও সন্তান আছে। তো এই ইফেক্টটা কিন্তু শুধুমাত্র ধূমপায়ীর জন্য না, তার পরিবারে কিন্তু অনেক বড় একটা ইফেক্ট ফেলে। এই জিনিসটা কিন্তু চিন্তা করতে হবে। সেলফিশের মতো নিজের সাময়িক আনন্দটা চিন্তা না করে যদি আমরা সেই পারিবারিক দিকটাও চিন্তা করি, এই কস্টটা কিন্তু অনেক বেশি। যদি কোনো ইফেক্ট হয়ে থাকে, হেলথ ইফেক্ট, সেই ইফেক্টটার ইম্প্যাক্টটা কিন্তু পরিবারের উপরও পড়ে, এবং যদি সেখান থেকে সেই মানুষটা ধূমপায়ীটা মারা যায় তার ইম্প্যাক্টটা কিন্তু অনেক বেশি পরিবারের উপর। সো এটা একটা ইম্পর্টেন্ট। তবে আমি যেটা বলছিলাম যে বিভিন্ন দেশে যেহেতু ধূমপান ছাড়ার জন্য বিভিন্ন রকম পদ্ধতি আছে, আমি যদি বলি যে আসলে ধূমপান ছাড়ার জন্য কি কি পদ্ধতি আছে, তাহলে আমরা এটাকে সায়েন্টিফিক্যালি বলতে পারি যে 2 ধরনের উপায় আমরা বলে থাকি ধূমপান ছাড়ার জন্য। একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন, আর একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন, যে আমি যদি কোনো একটা ওষুধ দিয়ে বা ড্রাগ দিয়ে এটাকে ছাড়ানোর চেষ্টা করি, যেটাকে আমরা ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন বলি। তো সেই ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশনের মধ্যে আপনি যেটা বলছেন নিকোটিন প্যাচ আছে, নিকোটিন লজেন্স আছে, নিকোটিন গাম আছে, সো বিভিন্ন রকম প্রোডাক্ট আছে। এছাড়া ওষুধও আছে, সেই ওষুধগুলো ইউজ করা হয়, যেটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন। অনেক ক্ষেত্রে এটা ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসেবে পাওয়া যায়, অনেক ক্ষেত্রে প্রেসক্রিপশন নিয়ে এই জিনিসগুলো ইউজ করা যায়। তবে অনেক দেশেই সেই ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশনে সেই ড্রাগগুলো অ্যাভেলেবেল না। যেমন আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে অনেক ক্ষেত্রেই সব ড্রাগগুলো যেগুলো উন্নত বিশ্বে পাওয়া যায় সেগুলো অ্যাভেলেবেল না। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন, যেটাকে আমরা বিহেভিয়ারাল ইন্টারভেনশন বলে থাকি। তো সেই বিহেভিয়ারাল ইন্টারভেনশন যেটা, সেটা আসলে অনেকভাবেই হতে পারে। মোস্ট কমনলি যেটা হয় সেটাকে বলা হয় কাউন্সেলিং। তো সেই কাউন্সেলিং এর জন্য বিভিন্ন রকম কাউন্সিলর আছে, সাইকোলজিস্ট আছে। এছাড়া মোস্ট ইফেক্টিভ কাউন্সেলিং যেটা হয় সেটা হচ্ছে হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছে, যারা ডাক্তার আছে, তারা রিসার্চ করে দেখা গিয়েছে যে ডাক্তাররা যদি সেই কাউন্সেলিং এ অংশগ্রহণ করে তাহলে কিন্তু ধূমপায়ীরা ধূমপান ছাড়ার জন্য যথেষ্ট তারা উদ্দীপ্ত হয় এবং তারা ধূমপান ছেড়ে দিতে পারে। সেটা খুব একটা ইফেক্টিভ একটা ইন্টারভেনশন। সেই কাউন্সেলিংটা হতে পারে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং হতে পারে, সেই কাউন্সেলিং হতে পারে গ্রুপ কাউন্সেলিং হতে পারে। এছাড়া কাউন্সেলিং ছাড়াও যারা অনেক রকম ম্যাটেরিয়াল আছে, যে ম্যাটেরিয়াল গুলো সেলফ হেল্প রিসোর্স হিসেবে কাজ করতে পারে। তারপর টেলিফোন সাপোর্ট লাইন আছে, অনেক উন্নত বিশ্বে কুইক লাইন আছে, তারা স্টেপ ওয়াইজ ধূমপায়ীকে হেল্প করবে কিভাবে ধূমপানটা ছাড়া যায়। এছাড়া অনেক ক্ষেত্রে যেটা দেখা যায়, সেই ফার্মাকোলজিক্যাল নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন ছাড়াও অনেকেই যেটা ছেড়ে দিতে পারে সেটা হচ্ছে কোল্ড টার্কি বলা হয়, যে আমি হঠাৎ করে ধূমপানটা ছেড়ে দিলাম। তো সেই জিনিসটাও কিন্তু অনেক ধূমপায়ীরাই যারা ধূমপান করতো আগে তারা ছেড়ে দিতে পেরেছে এই কোল্ড টার্কি সেই পদ্ধতি অবলম্বন করে। এছাড়া ফ্যামিলি ইনফ্লুয়েন্স, ওয়াইফের থেকে বা বাচ্চাদের থেকে, সেই ইনফ্লুয়েন্সটাও কিন্তু ধূমপান ছাড়ার জন্য কাজ করে। এবং রিসেন্টলি যেটা হচ্ছে, যে রিসেন্টলি একটা ডিবেট চলছে, সেটা হচ্ছে যে ইলেকট্রনিক সিগারেট, সেটাও হয়তো ধূমপান ছাড়ার জন্য কাজ করে। আমি একটাই অ্যাডভাইস করবো, সে কেউ যদি ধূমপান ছাড়তে চায় তাহলে হচ্ছে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য, এবং চিকিৎসক তাদেরকে গাইড করতে পারবেন যে তার কোনো অ্যাভেলেবল ড্রাগ আছে কিনা, অথবা তার কাউন্সিলিং সুযোগ আছে কিনা। এই জিনিসটা যদি তারা ফলো করেন তাহলে কিন্তু তারা ধূমপানটা ছেড়ে দিতে পারবেন। ধন্যবাদ ডক্টর আজিজ আমাদের সাথে আলাপে যোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ জি এটাই সায়েন্সে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা শুনছেন জি এটাই সায়েন্স। জি এটাই সায়েন্সের পডকাস্টে এতক্ষণ ধূমপানে কি আসলেই বিষপান এই বিষয়ে আলাপ করলেন অস্ট্রেলিয়া নিবাসী চিকিৎসক, পাবলিক হেলথ সায়েন্টিস্ট এবং একাডেমিশিয়ান ডক্টর আজিজ রহমান। সহজ ভাষায় সায়েন্সের জন্য নিউ মিডিয়া প্ল্যাটফর্ম জি এটাই সায়েন্স। জি এটাই সায়েন্স। আমরা আছি ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমাদের খুঁজে পেতে টাইপ করুন বাংলায় জি এইটাই সায়েন্স অথবা ইংরেজিতে JIAETAI
SCIENCE অথবা গুগল করুন #G8iScience।